আজকের আলোচ্য বিষয় হলো আরও এক ধরনের এফেক্ট, যেমন রেজোন্যান্স এফেক্ট ছিল, ইন্ডাকটিভ এফেক্ট ছিল ইত্যাদি। আজকে নতুন আর একটা যেটা এফেক্ট আলোচনা হবে সেটা হলো হাইপার কনজুগেশন এফেক্ট, মানে হাইপার কনজুগেশন বা হাইপার কনজুগেটিভ এফেক্ট। একে সিগমাই পাই কনজুগেশনও বলে, অথবা একে নবর্ণ রেজোন্যান্স বলে, বা বিজ্ঞানী বেকার এবং নাদান এটা আবিষ্কার করেছিল বা সূত্রপাত করেছিল, সেই হিসাবে বেকার নাদান এফেক্ট। অথবা এর আরও একটা নাম অ্যাঙ্কিমেরিক এফেক্ট, মানে নেবারিং গ্রুপ পার্টিসিপেশন, প্রতিবেশী গ্রুপের সঙ্গে এই এফেক্টটা আসলে ঘটে থাকে। যার কারণে এই এফেক্টটার বিভিন্ন নাম, প্রতিটি নামের একটা তাৎপর্য রয়েছে। সেগুলো আমি যখন যে কারণে এই এফেক্ট ঘটে থাকে তখন সেই নামগুলো আবার বলে নেব। আমি প্রথমত কিছু সিস্টেম রয়েছে, বিশেষ করে যেগুলো আনস্যাচুরেটেড সিস্টেম, কার্বন কার্বন ডবল বন্ড অর্থাৎ অ্যালকিনের ক্ষেত্রে খুব বেশি করে প্রযোজ্য, কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে এবং সেই সঙ্গে কার্বন ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য, বিশেষ করে তাদের স্টেবিলিটি ব্যাখ্যা করতে গিয়ে। তো প্রথমত যে সমস্ত ওই যে সিস্টেমগুলো অর্থাৎ অ্যালকিন বা কার্বোক্যাটায়ন বা কার্বন ফ্রি রেডিক্যাল, তাতে যদি আলফা কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এক কথায় আলফা কার্বন হাইড্রোজেন সিগমা অরবিটাল বা সিগমা বন্ধন থাকে, তো সেই আলফা কার্বন হাইড্রোজেন সিগমা অরবিটাল মূলত নিকটবর্তী পাই অরবিটালের সঙ্গে এটার মানে বিশেষ টাইপের রেজোন্যান্স অংশগ্রহণ করে, বিশেষভাবে কনজুগেশন একটা ঘটে থাকে বা ওভারল্যাপিং ঘটে থাকে। অথবা সিগমা অরবিটালটা কার্বোক্যাটায়নের যে পিজেড ভ্যাকান্ট অরবিটাল রয়েছে তার সঙ্গে ওভারল্যাপিং ঘটে থাকে, বা কার্বন ফ্রি রেডিক্যালের সঙ্গে যে পিজেড অরবিটালে যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তার সঙ্গে ওভারল্যাপিং ঘটে, যার ফলে একটা বিশেষ টাইপের কনজুগেশন ঘটে। আমি ভাষাগতভাবে কিছু বলছি না, আমি শুধুমাত্র কতগুলো স্ট্রাকচার দিয়ে একটু ব্যাখ্যা করে নিচ্ছি। প্রথমেই যেটা নিচ্ছি, একটা অ্যালকিন, অ্যালকিনটা নেওয়া হলো CH ডবল বন্ড CH2। প্রোপিন যেটা নিলাম, এই প্রোপিনের ক্ষেত্রে এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের পাশের কার্বনটা হলো আলফা কার্বন, আর এই যে তিনটে হাইড্রোজেন রয়েছে সেটা আলফা হাইড্রোজেন। সেটাকে যদি আমি ডায়াগ্রাম দিয়ে লিখি তাহলে সেক্ষেত্রে এটা হবে গিয়ে কার্বন, এই কার্বনের সংকরায়নটা sp3। সুতরাং এখানে আপাতত হাইড্রোজেন দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, তারপরে এখানে কার্বন, এই একটা হাইড্রোজেন, তারপরে এই ডবল বন্ড সি, তারপরে CH2। এখন প্রতিটি বন্ধন কোণ 120 ডিগ্রি, 20 ডিগ্রি, শুধু এটা 109 ডিগ্রি 28 মিনিট। এটাকে আরও একটা স্ট্রাকচার দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো গিয়ে, এবারে কার্বনটাকে এই যে আলফা কার্বন হাইড্রোজেনের এই যে সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এই সিগমা বন্ড যেটা তৈরি হয়েছে সেটা আলফা কার্বন হাইড্রোজেনের এই কার্বনের sp3 আর হাইড্রোজেনের এই 1s অরবিটাল মিলে, এই 1s অরবিটাল মিলে এই সিগমা বন্ডটা তৈরি হয়েছে। আর বাকি দুটো বন্ধনটাকে আমরা একটা অ্যাভাব দ্য প্লেন আর একটা বিলো দ্য প্লেন আকারে লিখছি। এটাকে বিলো দ্য প্লেন দেওয়া হলো, আর আরেকটি হলো অ্যাভাব দ্য প্লেন, এটা ডার্কেন লাইন, সেটা হলো গিয়ে অ্যাভাব দ্য প্লেন, এইটা হলো গিয়ে বিলো দ্য প্লেন, আর একটা তো অন দ্য প্লেন। অন দ্য প্লেন বলতে কার্বন হাইড্রোজেনের সিগমা অরবিটাল, তার সঙ্গে এই যে কার্বন, আর তার সঙ্গে ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড, আর তাতে এইচ রয়েছে, আর একটা হাইড্রোজেন, সে অ্যাভাব দ্য প্লেন বা বিলো দ্য প্লেন আকারে লেখা হলো, বিলো দ্য প্লেন এই হাইড্রোজেন। এবারে এই যে ডবল বন্ডটা রয়েছে, এই ডবল বন্ডটা আসলে এই কার্বনের এই 2pz অরবিটালে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এই কার্বনের 2pz অরবিটালে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এদের পাশাপাশি অভিলেপনের মাধ্যমে এই পাই বন্ধনটা তৈরি হয়েছে। সুতরাং পাই বন্ধনটা এবারে আমি এক্ষেত্রে আউট করে দিলাম, কেননা এই বন্ধন π/2 আর এই π/2 মিলেই তো
এখানে পাই বন্ধনটা রাখা হয়েছিল। এবারে যে এই টাইপের সিস্টেমের ক্ষেত্রে এই আলফা কার্বন হাইড্রোজেন সিগমা অরবিটালের সঙ্গে এই যে পাই অরবিটালটা রয়েছে, পাই অরবিটালের ওভিলেপনটা ঘটে। এই ওভিলেপন ঘটার ফলে এদের মধ্যে একটা কনজুগেশন ঘটে যায়, নিয়ে যেটা তৈরি হয় যে এই ওভিলেপনের ফলে এই কার্বন হাইড্রোজেনের এই বন্ডটা এই কার্বনের সঙ্গে শিফট করলো, মানে এখানে কার্বন কার্বন ডবল বন্ডটা তৈরি হলো, আর হাইড্রোজেনটাকে আপাতত পাশেই রেখে দেওয়া হলো। আর বাকি যে তখন এই পাই ইলেকট্রনটা এই কার্বন টেনে নিল, আমি একটা রৈখিকভাবেই লিখছি। তো সেক্ষেত্রে CH, তাহলে এই বন্ধনটা এই কার্বন যখনই টেনে নিল ওভারল্যাপিংয়ের ফলে এই কার্বন থেকে এই কার্বন কার্বনের মাঝে কনজুগেশনের ফলে ডবল বন্ডটা তৈরি হলো। ফলে এই যে হাইড্রোজেনটা তার যে কার্বন হাইড্রোজেনের সিগমা অরবিটাল এখানে শিফট করলো, ফলে এখানে কোনো বন্ধন থাকলো না, আর যথারীতি দুটো কার্বন হাইড্রোজেন বন্ধন যে পজিশনে ছিল সে পজিশনে থেকে গেল। নিয়ে যে একটা আমরা একটা কি বিশেষ টাইপের একটা রেজোন্যান্স ঘটে গেল। এই রেজোন্যান্স ঘটতে গিয়ে এই আলফা কার্বন হাইড্রোজেনের এই বন্ড সিগমা বন্ড অরবিটালটি বা সিগমা বন্ধনটি এখানে শিফট করলো, আর সেই সঙ্গে শিফট করার ফলে এখানে কোনো ইলেকট্রন থাকলো না। ফলে এই কার্বনের হাইড্রোজেনের উপরে ইলেকট্রন না থাকার ফলে হাইড্রোজেনের উপরে পজিটিভ চার্জ এসে গেল। নিয়ে এখানে যে বিশেষ টাইপের রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, এই রেজোনেটিং স্ট্রাকচারের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেনের মাঝে কোনো বন্ধন থাকলো না, তাই একে নো বন্ড রেজোন্যান্স, এই যে বিশেষ টাইপের রেজোন্যান্স পেলাম এটাকে নো বন্ড রেজোন্যান্স বলা হয়। বা এক্ষেত্রে এই রেজোন্যান্সটা ঘটলো এই কার্বন হাইড্রোজেন সিগমা অরবিটালের সঙ্গে পাই অরবিটালের অভিলেপনের ফলে, তাই একে সিগমা পাই কনজুগেশনও বলে। আর বিজ্ঞানী বেকার এবং নাদান এটা আবিষ্কার করেছিল, তাই বেকার নাদান এফেক্ট। আর অ্যাঙ্কিমেরিক এফেক্ট মানে হলো গিয়ে এই নিকটবর্তী যে কার্বন কার্বন ডবল বন্ডের ক্ষেত্রে এই নিকটবর্তী যে মিথাইল গ্রুপের আলফা কার্বন হাইড্রোজেনের সিগমা অরবিটালটি অংশগ্রহণ করলো এই প্রতিবেশী গ্রুপটা, তাই এটা নেবারিং গ্রুপ পার্টিসিপেশন বা অ্যাঙ্কিমেরিক এফেক্ট বলে। এখানে তাহলে একটা বিশেষ টাইপের হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পেলাম। এবারে এই কার্বন হাইড্রোজেন সিগমা অরবিটালটি যে পরিবেশে রয়েছে, দ্বিতীয় কার্বন হাইড্রোজেনের সিগমা অরবিটালটি কিন্তু সেই পরিবেশে রয়েছে বা এটাও সেই পরিবেশে রয়েছে। এবারে এই অরবিটালের সঙ্গে যদি আবার পাই অরবিটালের অভিলেপনটা ঘটে, তাহলে দ্বিতীয় আর এক টাইপের আমরা স্পেশাল টাইপের রেজোনেটিং স্ট্রাকচার পেয়ে যাব, যেটাকে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বলা হয়। সেক্ষেত্রে এই কার্বন আর হাইড্রোজেনে তখন এই বন্ধন দুটো যথারীতি থেকে যাবে, আর এই হাইড্রোজেনটি এই বন্ধনটা এখানে শিফট করলো, নিয়ে তৈরি হলো CH, তারপরে হলো গিয়ে CH মাইনাস, তখন এই হাইড্রোজেনের উপরে পজিটিভ চার্জটা এসে গেল। তাহলে এই বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড় মানে সিগমা অরবিটালটা শিফট করলো এখানে। তাহলে আরও একটা বিশেষ টাইপের রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, এক কথায় দ্বিতীয় আর একটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পেলাম। ঠিক একইভাবে আরও একটা তো আলফা কার্বন হাইড্রোজেন বন্ড অরবিটাল এটা বন্ড রয়েছে, সুতরাং এটাও তো শিফট করার সেই একই রকম সুযোগ রয়েছে। এটা যখন শিফট করবে তখন সেক্ষেত্রে যে স্ট্রাকচারটি হলো CH, এটা যথারীতি থেকে গেছে, এটাও থেকে গেছে। তৃতীয় বন্ধনটি শিফট করার ফলে ওই পজিটিভ চার্জটাই তৃতীয় হাইড্রোজেনের উপরে এসে গেল, এই বন্ধনটা শিফট করে গেল, নিয়ে তৈরি হলো C-HH। তাহলে আমরা এই প্রোপিনের ক্ষেত্রে এই আলফা কার্বনের তিনটে আলফা হাইড্রোজেন রয়েছে, তিনটে কার্বন হাইড্রোজেন সিগমা অরবিটাল রয়েছে বলে এই তিনটে বিশেষ টাইপের আমরা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম। এই বিশেষ টাইপের রেজোনেটিং স্ট্রাকচারটি হলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এক কথায় তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমরা পেলাম। তাহলে টোটাল হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কনজুগেটিভ স্ট্রাকচার সমান হলো গিয়ে 3।
আর এইটা প্রাথমিক অবস্থায় স্ট্রাকচারটিকে ধরে নিলে 4টি হবে, কিন্তু সেগুলো আমরা ধরি না। যতগুলো এই টাইপের রেজোন্যান্সের মাধ্যমে বিশেষ টাইপের স্ট্রাকচার পাবো সেইগুলোই আসলে স্ট্রাকচার হিসাবে গণ্য করি। যাই হোক, তাহলে 3টে। আর এক্ষেত্রে যেটা হচ্ছে যে যদি এই যে কার্বন কার্বন ডবল বন্ডের সঙ্গে এই হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল গ্রুপ থেকে যেত, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার এখানে 3টে আলফা হাইড্রোজেন হয়ে যেত, নিয়ে 3 আর এদিকে 3, 6খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পেতাম। আবার যদি এই হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল গ্রুপ এসে যেত, তাহলে সেক্ষেত্রে আবার আরও 3টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, মোট 9খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমরা পেতাম। এক কথায় যদি আমি বলি যে CH3 CH ডবল বন্ড CH CH3, তাহলে এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের পাশের কার্বন আলফা কার্বন, সুতরাং এখানেও 3টে আলফা হাইড্রোজেন রয়েছে। এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের পাশের কার্বন আলফা কার্বন, এখানেও 3টে আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে এই সিস্টেমে মোট 3 আর 3 6খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো আমরা। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার সমান হলো গিয়ে 6। যদি এবারে এইটাই নেওয়া হয়, অ্যালকিনটাকে এরকম নেওয়া হলো CH3 CH3 নিয়ে ডবল বন্ড CH3H। এবারে যে অ্যালকিনটা পেলাম সেই অ্যালকিনটার ক্ষেত্রে এও আলফা কার্বন এও আলফা কার্বন। তাহলে মোট 3টে আলফা আর 3, 6 আর 3, 9খানা আলফা হাইড্রোজেন। সুতরাং এক্ষেত্রে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার সমান 9। আবার সিস্টেমটাকে যদি এরকম নেওয়া হতো CH3 CH3 ডবল বন্ড CH3 তাহলে এক্ষেত্রে আলফা কার্বন মোট 3 4 12খানা আলফা হাইড্রোজেন। সুতরাং মোট সেক্ষেত্রে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা আমরা পেয়ে যাব 12। এখন একটা সিস্টেমে যত হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তৈরি হবে, সিস্টেম তত বেশি চার্জের ডিলোকালাইজেশনটা ঘটছে। চার্জের ডিলোকালাইজেশন বলতে গিয়ে এখানে পজিটিভ চার্জটা 3টে হাইড্রোজেনের মধ্যে ছোটাছুটি করছে, অর্থাৎ 3ভাবে ডিলোকালাইজেশন হচ্ছে। এই সিস্টেমে পজিটিভ চার্জটা এরকম 6টা হাইড্রোজেনের মধ্যে ছোটাছুটি করছে, অর্থাৎ রোটেট, এটা মোবাইল অবস্থায় থাকছে, চলমান অবস্থায় থাকছে। সুতরাং আবার এইটার ক্ষেত্রে 9টি ওই ডিলোকালাইজেশনটা 9টি স্টেজে ঘটছে, এক্ষেত্রে 12টি স্টেজে ঘটছে। তো ডিলোকালাইজেশনটা যত বেশি হবে, পজিটিভ চার্জটা যত চলমান হবে, সিস্টেম তত বেশি স্টেবিলিটি লাভ করবে। তাহলে স্টেবিলিটির ক্ষেত্রে আমরা বলবো যে সমস্ত সিস্টেমে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা বেশি, সেই সিস্টেম তত বেশি স্টেবল। যে সমস্ত সিস্টেমে আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে, সেই সিস্টেম তত বেশি স্টেবল হবে। তাহলে আমরা যদি আপাতত এই পরবর্তী স্টেজে স্টেবিলিটির অর্ডারটা পরে দিয়ে দিচ্ছি। এবারে আরো একটা সিস্টেম নিলাম, অ্যালকিনের পরিবর্তে একটা নিলাম কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন। তাহলে এই ফর কার্বোনিয়াম আয়ন, এটা তো হলো ফর অ্যালকিনের ক্ষেত্রে, ফর অ্যালকিন এই জাতীয় সিস্টেমের ক্ষেত্রে। এবার এরপরে যেটা হলো ফর কার্বো ক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন। প্রথমে আমি একটা কার্বোনিয়াম আয়ন নিলাম CH3CH2+, ইথাইল কার্বোনিয়াম আয়ন। এই ইথাইল কার্বোনিয়াম আয়নের পজিটিভ চার্জগ্রস্ত কার্বনের পাশের কার্বনকে বলা হয় আলফা কার্বন। সুতরাং এক্ষেত্রেও 3টে আলফা হাইড্রোজেন রয়েছে, 3খানা কার্বন হাইড্রোজেন সিগমা অরবিটাল রয়েছে। এটাকে আমি ডায়াগ্রাম দিয়ে যদি এইভাবে উল্লেখ করি, CH আর এই একটা অরবিটাল শুধু দেখানো হলো। এই কার্বন হাইড্রোজেনের এই এই 1s অরবিটাল, আর এটা তো হলো sp3 হাইব্রিডাইজ অরবিটাল, মাঝে এই সিগমা বন্ডটি তৈরি হয়েছে, এক্ষেত্রেও তো একইভাবে তৈরি হয়েছে। আর পরবর্তী যে কার্বনটা রয়েছে সেটার ক্ষেত্রে এই হাইড্রোজেন কার্বনের উপর পজিটিভ চার্জ মানেই হলো গিয়ে ওই কার্বন সবসময় sp2 সংকরায়িত অবস্থায় থাকবে এবং pz অরবিটালটি ওই তলের সঙ্গে লম্বভাবে
ভ্যাকান্ট অবস্থায় থাকবে। এখন এই পিজেড ও ভ্যাকান্ট পিজেড অরবিটালের সঙ্গে আবার একইভাবে আলফা কার্বন হাইড্রোজেনের সিগমা অরবিটালের মধ্যে অভিলেপনটা ঘটবে। যখনই অভিলেপনটা ঘটবে তখন আবার একটা আমরা বিশেষ টাইপের রেজোনেটিং স্ট্রাকচার পাবো। যে স্ট্রাকচারটি যেটা তৈরি হচ্ছে সেটা হলো গিয়ে এইচ এইচ, এই আলফা কার্বন হাইড্রোজেন সিগমা অরবিটাল তাহলে এখানে যেই শিফট করলো এটা শিফট করে গেল হাইড্রোজেন হাইড্রোজেন, ফলে এই কার্বনের উপর পজিটিভ চার্জ আর থাকলো না, এই ভ্যালেন্সি 4 হয়ে গেল। মাঝখানে এই যে হাইড্রোজেন যেটা আলফা কার্বন হাইড্রোজেনের সিগমা অরবিটাল, ওই পজিটিভ চার্জটা হাইড্রোজেনের উপর শিফট করলো আর এই বন্ধনটা এইখানে শিফট করলো, ফলে একটা বিশেষ টাইপের রেজোনেটিং স্ট্রাকচার পেলাম। যে স্ট্রাকচারে কিন্তু এই আলফা কার্বন হাইড্রোজেন এই কোনো এই বন্ধন নেই, তাই এটা নো বন্ড রেজোন্যান্স ঘটলো। তাহলে এই একটা আমরা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পেলাম। পরবর্তীতে এবারে বাকি যে দুটো হাইড্রোজেন রয়েছে তারাও একই পরিবেশে রয়েছে, সুতরাং এদের ক্ষেত্রেও সেই কনজুগেশনটা একইভাবে ঘটবে। ফলে দ্বিতীয় আবার যে আমরা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো সেক্ষেত্রে প্রথমটা অবিকৃত থেকে গেল, এই দ্বিতীয় হাইড্রোজেনটা বন্ধনটা ওখানে শিফট করলো, এই হাইড্রোজেন যথারীতি রয়েছে, এখানে ডবল বন্ড, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, আর ওই পজিটিভ চার্জটা এই কার্বনের হাইড্রোজেনের উপরে এসে গেল, এখানে কিন্তু আবার সেই বন্ধনটা ওখানে শিফট করলো, সুতরাং এটাও সে নো বন্ড রেজোন্যান্স একটা ঘটলো। পরবর্তীতে 3 নম্বর হাইড্রোজেনের ক্ষেত্রে একই রকম কেস ঘটবে, অর্থাৎ একই রকম ঘটনা ঘটবে। সেক্ষেত্রে এবারে অবিকৃত অবস্থায় প্রথম দুটো থেকে গেল সিগমা অরবিটাল আর আলফা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনের মাধ্যমে দুটো হাইড্রোজেন যুক্ত থাকলো। এই যে তৃতীয় হাইড্রোজেনটি এবার বন্ধনটা এখানে শিফট করার ফলে সেক্ষেত্রে তৈরি হলো এই পজিটিভ চার্জটা এখানে এসে গেল। এক কথায় এই পজিটিভ চার্জটা একবার এই হাইড্রোজেনের মধ্যে, একবার এই দ্বিতীয় হাইড্রোজেনের মধ্যে, একবার এই তৃতীয় হাইড্রোজেনের মধ্যে আবার চলমান অবস্থায় এসে যাচ্ছে, ফলে আবার সেই রেজোন্যান্সের মতো একটা ঘটনা ঘটে যাচ্ছে। তো এক কথা ওই বিশেষ টাইপের রেজোন্যান্সকেই তো আমরা হাইপার কনজুগেশন বলছি। সুতরাং এই সিস্টেমেও 3টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পেলাম। তাহলে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার সেক্ষেত্রেও পেলাম 3টে। কেন? 3টে আলফা হাইড্রোজেন আছে বলে। যদি আবার আমি সিস্টেমটাকে এইরকম নিতাম যে এবারে কার্বন CH3 CH3H প্লাস মানে আইসোপ্রোপাইল কার্বনিয়াম আয়ন। সেই আইসোপ্রোপাইল কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে এও আলফা কার্বন 3 আলফা হাইড্রোজেন রয়েছে। ঠিক একইভাবে সেই শিফটিং এর মাধ্যমে আবার মোটের উপরে এই সিস্টেমে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার সমান 6টি পাবো। যদি সিস্টেমটি এইরকম হয়ে থাকে CH3 এটাও CH3 টারসিয়ারি বিউটাইল কার্বনিয়াম আয়ন যদি নিয়ে থাকি, তাহলে মোটের উপর 3টে আলফা কার্বন, তার সঙ্গে যুক্ত 9খানা আলফা হাইড্রোজেন, স্বাভাবিকভাবেই ওইভাবে হাইপার কনজুগেশন বা বিশেষ টাইপের রেজোন্যান্স ঘটবে। ফলে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা হয়ে গেল 9। সুতরাং আগেই বলেছি যে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা যত বেশি হয় সিস্টেম তত বেশি স্টেবিলিটি লাভ করে। সুতরাং এটা বেশি স্টেবল কার্বোক্যাটায়ন, তা থেকে একটু কম স্টেবল কার্বোক্যাটায়ন, তা থেকে আরও কম স্টেবল কার্বোক্যাটায়ন, যেটা আগে আলোচনা হয়েছে সেটা। এর পরবর্তীতে এবারে কার্বন ফ্রি রেডিক্যাল, এদের ক্ষেত্রে আবার একটা সিস্টেম নিলাম কার্বন ফ্রি রেডিক্যাল, সেটা হলো গিয়ে CH2 ডট এরকম ইথাইল ফ্রি রেডিক্যাল। এই ইথাইল ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে একেও আবার সেই ডায়াগ্রাম দিয়ে এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই একটা আলফা কার্বন হাইড্রোজেন সিগমা অরবিটাল, বেশ আর বন্ধনটা এই দিচ্ছি না, শুধুমাত্র ড্যাশ আকারে দিচ্ছি। H আর যে ডট ইলেকট্রনটি রয়েছে সেটা APZ অরবিটালে এই ডট ইলেকট্রনটি রয়েছে, ফ্রি রেডিক্যালটি রয়েছে। এবার একইভাবে এই যে আলফা কার্বন হাইড্রোজেনের সিগমা অরবিটাল রয়েছে, এই অরবিটালের সঙ্গে এই হাফ ফিল্ড পি অরবিটালের মধ্যে কনজুগেশনটা ঘটবে। কনজুগেশনের ফলে এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন মিলে এখানে একটা ডবল বন্ড তৈরি হয়ে যাবে, নিয়ে যেটা হলো গিয়ে এই বন্ধনটা ব্রেক করে গেল। ফলে
এই বন্ধন থেকে একটা ইলেকট্রন এলো আর এই ডটের ইলেকট্রন নিয়ে এখানে ডবল বন্ডটা তৈরি হলো, মাঝে এই হাইড্রোজেন দুটো যথারীতি যেখানে ছিল সে থেকে গেল, আর মাঝে এই একটা ইলেকট্রনের হাইড্রোজেনের উপর থেকে গেল, মানে হাইড্রোজেন ডট আকারে থেকে গেল, আর বাকি যেটা রয়েছে এইচ রয়েছে। সুতরাং এখানেও কিন্তু এই প্রথম আলফা কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো বন্ধন থাকলো না, অর্থাৎ একটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পেলাম। দ্বিতীয় হাইপার কনজুগেটিভের ক্ষেত্রে এবার এই বন্ধনটা শিফট করে যাবে এরকম, সুতরাং ডটটা এখানে এসে এলো। তারপরে আরো একটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, ওয়ান মোর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমরা পেলাম। তাহলে টোটাল নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বেশ, টোটাল নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার সমান 3। যদি সিস্টেমটি ওই একইভাবে নেওয়া হয় এরকম CH3CH3H আইসোপ্রোপাইল ফ্রি রেডিক্যাল, তাহলে এক্ষেত্রেও নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার সমান 6। ঠিক পরের ক্ষেত্রে CH3 ডট, এক্ষেত্রেও নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হলো গিয়ে 9। সুতরাং স্টেবিলিটির বিচারে এর বেশি, তারপরে এর কম, তারপরে ক্রমশই কমতে থাকলো। এবারে এদের কতগুলো অ্যাপ্লিকেশন অফ হাইপার কনজুগেশন। এর গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশন সেটা অলরেডি আগে আলোচনা হয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে 1 নম্বরে যদি বলি the relative stability of এক নম্বরে হলো অ্যালকিন, 2 নম্বরে হচ্ছে গিয়ে কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, 3 নম্বরে সেটা হলো কার্বন ফ্রি রেডিক্যাল। সুতরাং এবার স্টেবিলিটির রেসপেক্টে আমি বলি প্রথমত যে অ্যালকিনের ক্ষেত্রে 1 নম্বরে যেটা আলোচনা হয়েছিল, বা এটাকে অ্যালকিন, প্রথমে অ্যালকিনটা যদি নিয়ে থাকি CH, সুতরাং এই যে অ্যালকিনটা ইথিলিন নিলাম, এতে কিন্তু আলফা কার্বন নেই, আলফা হাইড্রোজেন নেই, তাহলে নো আলফা হাইড্রোজেন। সুতরাং নো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, এক্ষেত্রে কোনো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারও নেই। পরবর্তীতে অ্যালকিন হিসাবে যদি নিয়ে থাকি CH3, এই অ্যালকিনটাই প্রোপিনটার ক্ষেত্রে এটা কিন্তু আলফা কার্বন, সুতরাং এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেনের সংখ্যা 3, সুতরাং হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা হলো গিয়ে 3। সুতরাং এর তুলনায় এর স্টেবিলিটি বেশি, এই হলো স্টেবিলিটি অর্ডার। পরের ক্ষেত্রে আবার অ্যালকিন নিলাম CH3H, আবার আলফা কার্বন এটা, সুতরাং 6খানা আলফা হাইড্রোজেন যখন রয়েছে, সুতরাং এটার ক্ষেত্রে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার সেটা হলো 6, তাই এই 3-এর তুলনায় এরটার স্টেবিলিটি বেশি, অর্থাৎ BO2-টার স্টেবিলিটি বেশি। পরবর্তীতে যদি আমরা এইরকম নিয়ে থাকি CH3C নিলাম, তারপরে এখানে H নেওয়া হলো, এটা CH3 নেওয়া হলো, এটার ক্ষেত্রে যদি CH2CH3 নিতাম আর এটা H, তাহলে এইটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন 3 আর 2 5, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার 5 পেতাম, তাহলে এর তুলনায় এটা স্টেবল হলো না। বরং এক কাজ করে নিচ্ছি, এইটাকে CH2CH3 করে নিলাম, তাহলে এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার 5 হয়ে গেল, আর এর এটাকে CH3 করে দেওয়া হলো,
তাহলে এইটার ক্ষেত্রে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার এটা 6 করে দেওয়া হলো। তাহলে এবারে এর তুলনায় এর স্টেবিলিটি বেশি হয়ে গেল। পরবর্তীতে আরও একটা নিচ্ছি সি ডবল বন্ড সি, এই CH3টাও নেওয়া হলো, CH3 নেওয়া হলো, আর একটা CH3 নিলাম H। সুতরাং এক্ষেত্রে 3 3 6 3 9খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার সমান হলো গিয়ে 9। সুতরাং ওর তুলনায় এর স্টেবিলিটি নিশ্চয়ই বেশি। তারপরে যদি আবার নিয়ে থাকি সি ট্রিপল ডবল বন্ড সি, এটাও CH3, 4টেই CH3 করে দেওয়া হলো। তাহলে 4টে আলফা কার্বন পেলাম, 3 4 12খানা আলফা হাইড্রোজেন পেলাম। সুতরাং এক্ষেত্রে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হচ্ছে গিয়ে 12। সুতরাং এর তুলনায় এর স্টেবিলিটি আরও বেশি। এইভাবে যদি আমি কার্বন ফ্রির এবারে যদি রিলেটিভ স্টেবিলিটি অর্ডার অফ কার্বোক্যাটায়ন, তাহলে সেক্ষেত্রে কার্বোক্যাটায়ন হিসেবে প্রথমে নেওয়া হলো মিথাইল কার্বোক্যাটায়ন। এর ক্ষেত্রে কোনো আলফা হাইড্রোজেন নেই, নো আলফা হাইড্রোজেন, সুতরাং নো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। ফলে এটার তুলনায় পরবর্তীতে কার্বোক্যাটায়ন নিলাম ইথাইল কার্বোক্যাটায়ন। এর ক্ষেত্রে 3টে আলফা হাইড্রোজেন, 3খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। ফলে মিথাইলের তুলনায় ইথাইল কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। আর আলফা হাইড্রোজেনের সংখ্যা লিখছি না। পরবর্তীতে CH3 CH CH2 CH3 নিলাম। তাহলে সেই ক্ষেত্রে আলফা হাইড্রোজেনের সংখ্যা 3 2 5, আর এখানে ছিল 3টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার 3, এখানে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার 5। সুতরাং এর তুলনায় এটা স্টেবিলিটি বেশি। পরবর্তীতে CH3 নিলাম, তারপরে CH3 নেওয়া হলো, প্লাস দেওয়া হলো আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। তাহলে এক্ষেত্রে আলফা হাইড্রোজেনের সংখ্যা হলো গিয়ে 6, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার 6। তারপরে যদি নিয়ে থাকি CH3, তাহলে এইটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেনের সংখ্যা 9, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার 9। সুতরাং এই হলো গিয়ে কার্বোক্যাটায়নগুলো রিলেটিভ স্টেবিলিটি অর্ডার। 3 নম্বরে রিলেটিভ স্টেবিলিটি অর্ডার অফ কার্বন ফ্রি রেডিক্যাল। রিলেটিভ, সেক্ষেত্রে মিথাইল ফ্রি রেডিক্যাল, মিথাইল ডট, এক্ষেত্রেও নো আলফা হাইড্রোজেন, নো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। সুতরাং এর তুলনায় যদি আরও একটা ফ্রি রেডিক্যাল নিয়ে থাকি CH3 CH2 ডট, ইথাইল ফ্রি রেডিক্যাল, এর আলফা কার্বন মানে আলফা হাইড্রোজেন 3টে, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার 3টে, তাই মিথাইল ফ্রি রেডিক্যালের তুলনায় ইথাইল ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল। তার পরবর্তীতে CH3 CH3 আইসোপ্রোপাইল ফ্রি রেডিক্যাল, এক্ষেত্রে 3টে আলফা হাইড্রোজেন, এক্ষেত্রে 5টি আলফা হাইড্রোজেন, 5টি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, এক্ষেত্রে 6খানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। সুতরাং ইথাইল ফ্রি রেডিক্যাল থেকে আইসোপ্রোপাইল ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি বেশি। তার পরবর্তীতে যদি আমরা টারসিয়ারি বিউটাইল ফ্রি রেডিক্যাল নিয়ে থাকি CH3 ডট, সুতরাং এক্ষেত্রেও হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা 3 3 6 3 9। সুতরাং এর স্টেবিলিটি আরও বেশি হয়ে গেল। পরবর্তীতে আমরা আরও এর অ্যাপ্লিকেশানটা রয়েছে। অ্যাপ্লিকেশানের মধ্যে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশানটা হলো গিয়ে যে বেঞ্জিন বলয়ে যদি কোনো অ্যালকিল গ্রুপ থাকে, সেই অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকবে
অর্থাৎ আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে সেক্ষেত্রেও হাইপার কনজুগেশন ঘটবে। আর ওই হাইপার কনজুগেশন ঘটানোর ফলে বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পাবে, এবং যেটা বৃদ্ধি পাবে সেটা অর্থ এবং প্যারা পজিশনে। ফলে কোনো ইলেকট্রোফাইল যদি যুক্ত হয় তো অর্থ প্যারা পজিশনে যুক্ত হবে। এক কথায় সেক্ষেত্রে যে একটা সাবস্টিটিউশন রিয়াকশানটা ঘটবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, এই ক্ষেত্রে অর্থপ্যারা প্রোডাক্ট আমরা পেয়ে যাব। তাই যেটা হচ্ছে গিয়ে দ্য অর্থপ্যারা ডাইরেক্টিং ইনফ্লুয়েন্স অফ অ্যালকিল বেঞ্জিন, অ্যালকিল সাবস্টিটিউটেড বেঞ্জিন বা অ্যালকিল বেঞ্জিন। যেমন আমরা যদি বলি যে বেঞ্জিনে একটা মিথাইল গ্রুপ দিয়ে দিলাম, এক্সাম্পল আকারে নিচ্ছি, বেঞ্জিনে একটা মিথাইল গ্রুপ দেয়া হলো CH3, অর্থাৎ মিথাইল বেঞ্জিন, যেটাকে আমরা টলুইন বলি। এই যে টলুইন, এই টলুইনের দ্বিবন্ধনযুক্ত কার্বনের পাশের কার্বনটা হলো আলফা কার্বন। সুতরাং 3টি আলফা হাইড্রোজেন রয়েছে। এক্ষেত্রেও রেজোন্যান্সটা বিশেষ করে হাইপার কনজুগেশন ঘটবে। হাইপার কনজুগেশন যখন ঘটবে তখন এক্ষেত্রে এই আলফা কার্বন হাইড্রোজেনের সিগমা অরবিটালের সঙ্গে এই যে পাই অরবিটালের কনজুগেশনটা হয়ে যাবে, অভিলেপনের মাধ্যমে কনজুগেশনটা ঘটবে। বিশেষ টাইপের আলফা কার্বন হাইড্রোজেন সিগমা অরবিটালের সঙ্গে পাই অরবিটালের যে অভিলেপনটা ঘটবে, তার দরুন যে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারটি পাবো, সেই স্ট্রাকচারটি হলো এরকম যে এই বন্ধনটা এখানে শিফট করলো, সঙ্গে সঙ্গে এটা এখানে উঠে আসবে, তৈরি হলো এখানে মাইনাস চার্জ, কার্বন কার্বন ডবল বন্ড, আর এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন রয়েছে, আর এই হাইড্রোজেন এই বন্ডটা শিফট করার ফলে এই হাইড্রোজেনের উপর কোনো ইলেকট্রন না থাকার ফলে এই হাইড্রোজেনটা পজিটিভ চার্জগ্রস্ত অবস্থায় থাকবে। আর যথারীতি এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড থেকে গেল। এই যে যেখানে হাইপার কনজুগেশনটা ঘটছে, মাঝে কোনো বন্ধন থাকছে না, এবং বন্ধন থাকাকালীন ওই হাইড্রোজেনটা যে পজিশনে ছিল, বন্ধন না থাকাকালীন কিন্তু সেই পজিশনে থাকবে। তাই এটার ক্ষেত্রে ওই বিশেষ টাইপের রেজোন্যান্স বলা হচ্ছে এই কারণেই, যেহেতু হাইড্রোজেনটা আয়ন আকারে বেরিয়ে যেতে পারবে না, সেই পজিশনে থাকবে, শুধু বন্ধনটি নেই এই মাত্র। তাহলে একটা বিশেষ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পেলাম। পরবর্তীতে আবার এই দ্বিতীয় হাইড্রোজেনের ক্ষেত্রে একই ঘটনাটা ঘটবে। সেটার ক্ষেত্রে কার্বন, এই হাইড্রোজেনটার মাঝে বন্ধনটা থাকলো না, যথারীতি এই দুটোতে থেকে গেল পজিটিভ চার্জটা, তাহলে এই হাইড্রোজেনের উপরে এসে গেল, আর বাকি এখানে মাইনাস হয়ে আছে, ডবল বন্ড, আর একটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পেলাম। পরবর্তী যে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারটি পাবো, তাতে 3 নম্বর কার্বন হাইড্রোজেনের বন্ধনটা ব্রেক ঘটবে, অর্থাৎ এই বন্ধনটা শিফট হবে। সেক্ষেত্রে যে স্ট্রাকচার হলো সেটা হলো গিয়ে কার্বন, এই দুটো বন্ধন থেকে গেল, বাকি এইটা শিফট করলো, পজিটিভ চার্জটা এখানে এসে গেল, আর সেই সঙ্গে ডবল বন্ড, মাইনাস চার্জ, ডবল বন্ড। তাহলে 3টি আলফা হাইড্রোজেন রয়েছে, তাই হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা 3টি পেলাম। এখন এই হাইপার কনজুগেশন ঘটার পরে তারপরে এবারে এই যে স্ট্রাকচারগুলো রয়েছে, এবার রেজোন্যান্স ঘটতে থাকলো। এবারে এই পাইটা উঠে এলো, এই বন্ধনটা এখানে শিফট করলো, একটা পাই উঠলো, একটা পাই গড়লো, নিয়ে তৈরি হলো সি ডবল বন্ড, এইচ, আর এখানে এইচ প্লাস, মাঝখানে ডবল বন্ডটা এখানে এসে গেল, এখানে মাইনাস চার্জ, এখানে ডবল বন্ড। পরে আবার এই পাইটা উঠলো, এই পাইটা গড়লো, আর একটা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম। সেটার ক্ষেত্রে ওই একই ফরম্যাট, উপরের পার্টটাতে একই থেকে গেল, মাঝে বেঞ্জিন বলে এবার রেজোন্যান্স ঘটতে থাকলো। রেজোন্যান্সের ফলে আরও একটা যেটা স্ট্রাকচার পাচ্ছি, এবারে সেই রেজোনেটিং স্ট্রাকচার কার্বন কার্বন ডবল বন্ড, মিথাইল গ্রুপ
ওই একইভাবে থেকে গেল। মাঝখানে এখানে মাইনাস চার্জ এসে গেল, ডবল বন্ড এখানে, ডবল বন্ড এখানে। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই, একইভাবে। তাহলে এই সামগ্রিকভাবে মিথাইল বেঞ্জিন তথা টলুইনে ক্ষেত্রে প্রথমত হাইপার কনজুগেশনের ফলে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ডেনসিটি অর্থাৎ অ্যানায়নিক চার্জটা অর্থ পজিশনে এসে গেল। তারপরে বেঞ্জিন বলয় এবার রেজোন্যান্স অংশগ্রহণ করার ফলে ওই অ্যানায়নিক চার্জটা প্যারা পজিশনে, তারপর আবার অর্থ পজিশনে। এক কথায় অর্থ অর্থ অর্থ, এটা প্যারা, তারপর আবার অর্থ। এক কথায় অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেল। তাহলে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজেস, এই ইলেকট্রন ডেনসিটি increases in ortho para position with respect to methyl group। ফলে এই জাতীয় অ্যালকিল সাবস্টিটিউটেড বেঞ্জিনের ক্ষেত্রে যদি আমরা এইটার ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা ঘটানো হয়। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বলতে কি একটা ইলেকট্রোফাইল, সেই ইলেকট্রোফাইল একটা যদি আমরা হ্যালোজেনেশনটা করি, হ্যালোজেনেশন করতে গিয়ে হয়তো ক্লোরিন নিলাম বা নাইট্রেশন যদি ঘটানো হয়, তাহলে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যুক্ত কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি নিয়ে থাকি, এদের প্রভাবে ইলেকট্রোফাইল হিসেবেতে NO2+ তৈরি হয়। NO2+ এই ইলেকট্রোফাইলটা তৈরি হয়। এখন সেই NO2+ কোথায় কোথায় অ্যাডাপ্ট করতে পারে? অর্থ প্যারা পজিশনে যেহেতু ইলেকট্রন ডেনসিটি বেড়েছে, অথবা এই অর্থ পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেড়েছে, অথবা আর একটা অর্থ পজিশন এই যে এখানে বা এখানে যে কোনো একটা রয়েছে, আরও একটা অর্থ পজিশন যে এখানে রয়েছে, এই অর্থ পজিশনে NO2 গ্রুপটা যুক্ত হবে। এক কথায় যে তিনটে দুই অর্থ এবং প্যারা, তাহলে সেক্ষেত্রে যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেটা হলো গিয়ে CH3 আর NO2 অর্থ পজিশনে যুক্ত হয়ে প্রাপ্ত প্রোডাক্ট পেতে পারি। আবার প্যারা পজিশনে যুক্ত হয়ে আমরা প্রাপ্ত প্রোডাক্ট পাবো CH3NO2, অর্থাৎ অর্থ নাইট্রোটলুইন এবং প্যারা নাইট্রোটলুইন আমরা পেয়ে যাব। তাই এই মিথাইল গ্রুপটা হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টর, মানে ইলেকট্রোফাইলটাকে যেহেতু অর্থ প্যারা পজিশনে এখানে ঢোকাতে সাহায্য করছে। আর বিক্রিয়াটি হলো গিয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। তাই আমরা বলি যে হাইপার কনজুগেশনের ফলে মূলত ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা ঘটে এবং সেটা অর্থ প্যারা পজিশনে ঘটে। তাই অ্যালকিল গ্রুপকে আমরা বলো অর্থ প্যারা ডাইরেক্টর। আজকে এখানেই শেষ করা হলো।